পরপর আইনি জটিলতা আগে ছিল 20-22 5% বা বিভিন্ন আইনি জটিলতার মধ্যে কিন্তু আমরা বারবার পড়েছি, এবং এখন বর্তমানে যেটা পড়ে আছি সেটা হচ্ছে আপনারা ভালো করেই জানেন যে অন্যান্য অনগ্রসর শ্রেণী নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যাটা মিটলেই কিন্তু আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আমরা পাবো, কিন্তু মেটার সাথে সাথেই কি পাবো, তার জন্য দরকার সংঘবদ্ধতা এবং ধারাবাহিক আন্দোলন। আমি বেশ কয়েকদিন এই দুটো দিন দেখছিলাম ওবিসির বিষয়গুলো নিয়ে। আমি এইসব যেসব কেসগুলো অলরেডি প্রসেসে আছে এই বিষয় নিয়ে মন্তব্য করব না, তবে শুধু এটুকু বলবো, যারা প্রথম থেকেই মুর্শিদাবাদ হোক, মালদা হোক, আর নদিয়া হোক, বা 23 জেলা হোক, প্রথম থেকে ঐক্যমঞ্চের স্বার্থে আইনি পথে হোক, রাজপথে হোক, যারা ছিল, কোনো ক্যান্ডিডেট বঞ্চিত হোক কিন্তু এটা আমরা চাইব না। আমি ব্যক্তিগতভাবে তথা ঐক্যমঞ্চের একজন সক্রিয় সদস্য হিসেবে বলবো যে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখব। আপনারা বিভ্রান্ত হবেন না ওবিসি ভাইয়েরা, বোনেরা, আমি নিজেও ওবিসি, আবারও বলছি, তো শেষ পর্যন্ত আমরা দেখব। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় যে ভ্যাকান্সির বিষয়টা, বারবারই একই লাইভে একই কথা বলি, ভালো লাগে না, তো এইটা জোর দিতে হবে, কারণ অনেক ক্যান্ডিডেট যারা এবারে আছে, যারা 2014 কোয়ালিফাই কোনো কারণে হয়নি, বা 2017 ব্যাপারটাও আমরা জানি, তারা কোয়ালিফাই করেছে। তো ভ্যাকান্সির দিকটা কিন্তু সব দিক থেকে আমাদের, ভ্যাকান্সিটা হলে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু বেরিয়ে যেতে পারবো, তার বাইরে কিন্তু কোনোভাবেই কোনো কিছু আসবে না যত না পর্যন্ত ভ্যাকান্সি আসবে। সামনের দিনে আমরা বেশ কিছু পদক্ষেপ আমরা নিয়েছি, তো অলরেডি কিন্তু প্রসেস হচ্ছে। আমরা এখন হয়তো মিছিল করতে চাইছি না আমরা, কিন্তু আমরা অন্য একটা যেটা দৃষ্টি আকর্ষণ হবে সরকারের, সেদিকে অলরেডি কিন্তু আমরা এগিয়েছি। তো সবকিছুর একটা মানে একটা প্রসেসের একটা টাইম দরকার হয়, টাইম মেনটেন করতে হয়। তো নির্দিষ্ট সেই টাইম বা সেই নিয়ম মেনে কিন্তু আমরা এগোচ্ছি। খুব দ্রুত আমরা একটা ভালো একটা কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরবো। আর সবচেয়ে ভয়ের যেটা আজকে লাইভে আসা, আপনারা অনেকেই জানেন না, এই খুব সম্ভবত আমি তারিখটা বলছি, 19 তারিখে 19 তারিখে সুপ্রিম কোর্টে 2014 যে 6 নম্বর ভুল, 6 নম্বর যে রং কোশ্চেন ছিল, সেই মামলাটা কিন্তু উঠতে চলেছে, হিয়ারিং হতে চলেছে। এটা আমাদের কাছে সবচেয়ে ভয়ানক। বর্তমানে যত রায় এসছে, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপদ হচ্ছে এই ম্যাট 1594, যেটা 6 নাম্বার অলরেডি ভুল আর প্রমাণিত। সেই 6 নাম্বার দিয়ে নতুন করে রেজাল্ট পাবলিশে যে রায়, ডিভিশন বেঞ্চের রায় ছিল, এই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। আমরা অলরেডি বেশ কয়েকটা হিয়ারিংয়ে আমরা অ্যাডভোকেট দিয়েছি, মানে সুপ্রিম কোর্টে। তো সামনের দিনে সেই কেসটা আমরা লিস্টে দেখতে পাচ্ছি। তো জানি না এর কোথায় শেষ হবে আমাদের বিষয়গুলো। আমাদের এখন দরকার ছিল নোটিফিকেশনটা আনা। নোটিফিকেশনটা আসলে সব দিক থেকেই আমাদের কিন্তু এই সমস্যা মুক্ত হয়ে যেতাম, কিন্তু বর্তমানে যে সমস্যা হয়ে রয়েছে রিজার্ভেশন নিয়ে, এই সমস্যা না মিললে নোটিফিকেশন আসবে না, এটা একদম পরিষ্কার হয়ে গেছে। অনেকেই ভাবছি হয়তো নোটিফিকেশন দিয়ে পরে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু নোটিফিকেশন দিলেও সে আইনি জটিলতায় সেটা কিন্তু আটকে যাবে। গতদিনে আমরা গেছিলাম ব্যাকওয়ার্ড ক্লাসে, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে মেন অফিস সল্টলেকে আমরা গেছিলাম। গিয়ে যেটুকু আলোচনা করলাম যে আপনারা যেটা ভাবছেন, আমরা বলছিলাম যে নোটিফিকেশনটা দেওয়া হোক, পরে রিজার্ভেশন পলিসি মেনে সুপ্রিম কোর্টের যে মানে ওবিসির অর্ডার ভিত্তিতে আপনারা নিয়োগ করবেন। কিন্তু ওনারা আমাদের যেটুকু বোঝালেন যে আপনারা যেটা যতটা সহজ ভাবছেন ততটা কিন্তু সহজ না, যে যতটা সহজ ভাবছেন আপনারা। আর আমরা অন্যান্য কারণ দেখালাম, ওই পিএসসি থেকে অন্যান্য দপ্তরে যারা এই মানে ওবিসিকে হাইকোর্টের রায়কে সামনে রেখে তারা নোটিফিকেশন দিয়েছে, কিন্তু ওনারা বললেন যে আমাদের কাছে অনেকে রিভিউ চাইছে, কিন্তু আমরা কোনো রিভিউ কিন্তু ক্লারিফিকেশন দিচ্ছি না। আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে, পুরো সরকার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে। আর বলছিল যে আপনারা যতটা সোজা ভাবছেন ততটা সোজা না। আজকে যদি
কোনো কারণে এইভাবে নোটিফিকেশন আনা যায় তাহলে কোর্টের রায়কে কিন্তু অমান্য করা হবে। সুতরাং আপনারাই ঝুলে যাবেন দীর্ঘদিন, কিন্তু ওই কেস কিন্তু সমাধান করতেও সময় লাগবে। তো আমাদের এই ফেব্রুয়ারি মাসে ওবিসি মামলাটার দিকে তাকিয়ে থাকতে হবে। আর ধারাবাহিক কর্মসূচির ব্যাপারটা আমরা রেখেছি, মানে এই কয়েকটা দিন অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু গতি হারিয়ে যাচ্ছে, অনেকেই দেখতে পাচ্ছি লাইভ। তো ভরসা রাখতে হবে সরকারের উপরে, এবং আমাদের যেখান থেকে হোক আমাদের দাবিগুলো তুলে ধরতে হবে। আর সবচেয়ে প্রধান দাবি, আমাদের 50,000 শূন্যপদ প্রাথমিকে চাই। কারণ অলরেডি এই আইনি জটিলতার কারণে কিন্তু দীর্ঘদিন, মানে দীর্ঘদিন বলতে কি দীর্ঘ বছর কেটে যাচ্ছে। একটা নিয়োগ নোটিফিকেশন পেতে প্রায় 2017 টেটের যে 2022-এর যে রিক্রুটমেন্ট হলো, সেটা কত বছর লেগে গেল ভেবে দেখুন। তাহলে একটা বার না হলে কেউ যদি মিস্টেক করে কোনো কারণে, তাহলে 5-7 বছর লেগে যাচ্ছে আর একটা নতুন করে নোটিফিকেশন নিয়ে আসতে। তো আমাদের দিক থেকে, ঐক্যমঞ্চের দিক থেকে আমরা যতটা পারি চেষ্টা করছি, জেলায় জেলায় যেখানে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যাবেন, সেখানে আপনারা নিজের থেকে কিন্তু দাবিগুলো রাখুন। আমাদের যে ডেপুটেশন কপি রয়েছে সেখানে ডেপুটেশন দিন, দাবিগুলো তুলে ধরার চেষ্টা করুন। কোশ্চেন ভুল মামলার সাথে নতুন নিয়োগের কোনো সম্পর্ক নেই। কারণ এর আগে 2014-এরও প্রশ্ন ভুল ছিল, 2017-এরও প্রশ্ন ভুল ছিল, নিয়োগ কিন্তু আটকায়নি। পর্ষদের কথা মতো পর্ষদ যেটুকু এখনো পর্যন্ত পর্ষদ নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো প্রশ্ন ভুল ছিল না। তবে কোর্ট যেটা রায় দেবে সেটা মেনে নিতে হবে সবাইকে। সরকার যদি ভ্যাকান্সি যেটা চেয়ে পাঠাবে সেই অনুযায়ী কিন্তু কমিশনার ভ্যাকান্সি পাঠান। মানে কমিশনার, সরকার চান কমিশনারের কাছে, আর কমিশনার চান হচ্ছে প্রত্যেকটা ডিপিএসসিতে। তো একটা হাইট ভ্যাকান্সি থাকে, বারবার বলছি যে ভ্যাকান্সিটা আমরা আরটিআই করে জানছি, তার থেকে কিন্তু একটা বেশি ভ্যাকান্সি থাকে। তো ভ্যাকান্সির বিষয়টা সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা যাবে কত ভ্যাকান্সি আসছে। দেখুন, আপনারা আন্দোলনের কথা বলছেন, অভিযানের কথা বলছেন, এই যে লাস্ট যে আমরা আন্দোলনটা করেছিলাম সেখানে 400 জন মাত্র পথে নেমেছিল। আপনারা কিন্তু পথে নামেননি, অনেকে আছেন যারা পথে নামেননি। তো এইভাবে আন্দোলন তো তুলেই দিয়েছি, এইভাবে তো আন্দোলন করে কোনো মানে আলাদা কোনো পজিটিভ দিক পাচ্ছি না। যদি সবাই আসতে পারেন, যদি আপনার যারা প্রত্যেকটা ডিএলএড কলেজে বলা ছিল, প্রত্যেকটা ডিএলএড কলেজে আপনারা জানান, প্রত্যেকটা ডিএলএড কলেজ, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যে কলেজগুলো সেখানে জানান, জানিয়ে বন্ধু বান্ধবী যারা আছে কোয়ালিফাই, অনেকেই কিন্তু গ্রুপে যুক্ত নেই, তারা শুধু ফেসবুক থেকেই খবর নেয়, রাজপথে আসেন না। একবার বিকাশ ভবনের সামনে বসার দরকার ছিল 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের, একবার রাত কাটানোর দরকার ছিল, সেটা কিন্তু আপনারা আসেননি। সুতরাং ফেসবুকে লিখে তো কোনো কিছু হবে না, বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে হবে। এরকম আন্দোলন করে কোনো আলাদা কোনো লাভ হবে বলে মনে হয় না। আপনারা যদি সবাই পথে নামতে পারেন তাহলে ঠিক আছে। দেখুন, মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে একটা কেস করতে যাচ্ছে, ওবিসির জন্য কতদিন বঞ্চিত করবে সরকার আমাদের। বাজেট পেশের আগে একটা কর্মসূচি করো। হুম, দেখুন, মাধ্যমিক পরীক্ষা, সেই বিষয়টাও আমাদের নজর রাখতে হচ্ছে। কারণ যেহেতু আমরা শিক্ষক, হবু শিক্ষক, ভাবি শিক্ষক, আমরা মাধ্যমিক পরীক্ষার দিকে তাকিয়ে কিন্তু আমরা একটুখানি পিছিয়ে যাচ্ছি। তো শান্তিপূর্ণভাবে কিছু করা যায় কিনা সেটা নিয়ে ভাবনা চলছে, আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। সবাইকে বলা হচ্ছে না যদিও। হ্যাঁ, ওবিসি মামলা অবশ্যই সমাধান হবে। দেখুন, এই ফেব্রুয়ারি মাসে যে ডেটটা দেয়া আছে, ডেটে হয়তো উঠলেও উঠতে পারে, না উঠলেও না উঠতে পারে। উঠবেও এখন বলা যাচ্ছে না, নাও উঠতে পারে। তো দেখা যাক, উঠলেও উঠতে পারে। একটু ভালো করে কয়েকটা দিন টানা যদি হিয়ারিংটা হতো, হয়তো যে কোনো একটা রায় চলে আসতো। ওভারেজরা আপনারা যদি যে গ্রুপটা আছে আলাদা, ওই গ্রুপটাকে একটুখানি চালনা করুন, শিক্ষামন্ত্রীর কাছে আপনাদের নিয়ে যাব আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে। ওভারেজ যাদের বয়স পেরিয়ে গেছে, অলরেডি 43 পার হয়ে গেছে, বা 40 জেনারেল ক্যান্ডিডেট, তারা মানে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করুন, ব্যবস্থা হয়ে যাবে। পরে হোয়াটসঅ্যাপ করবেন,
বিষয়গুলো পুরোপুরি জানান। বাড়িতে বসে থেকে কেউ আপনার কিন্তু সামনে এনে দেবে না। প্রত্যেকটা জায়গা থেকে আমাদের চেষ্টা করে যেতে হবে। 2 বছর চেষ্টা করে গেছি, এখন এই মুহূর্তে যেহেতু মাধ্যমিক পরীক্ষা মিছিল বা অভিযানগুলো করা সম্ভব হচ্ছে না, কিন্তু অন্য কোনোভাবে কিছু করা যায় কিনা সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি ঐক্যমঞ্চ যারা অ্যাডমিনরা আছে এখানে যা পরিস্থিতি। আর খুব সম্ভব আমাদের সভাপতি মহাশয় গৌতম পাল মহাশয় কিন্তু দীঘায় যাচ্ছে না, দীঘায় যাচ্ছেন একটা অনুষ্ঠানে, আপনারা পারলে ওখানেও জানাতে পারেন। 8ই ফেব্রুয়ারি যারা পূর্ব মেদিনীপুর জেলায় আছে ক্রীড়া প্রতিযোগিতায় উনি যাচ্ছেন, ওনার শান্তিপূর্ণভাবে ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলে আপনারা কথা বলতে পারেন। 8ই ফেব্রুয়ারি 2025 দীঘা বিদ্যাভবন স্কুল মাঠ। আপনারা যারা যাবেন কন্ট্যাক্ট করবেন, ডেপুটেশন কপি দিয়ে দেবো, জানাবেন। 2025-এ পজিটিভ 100% পজিটিভ কিছু মানে নোটিফিকেশন আসবে 2025-এ, এটা নিয়ে কোনো চাপ নেই। যেটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছে 2025-এ আপনারা ভাবছেন যে কি হবে কি হবে, 2025-এ আদৌ পাবো তো? 25-এ অবশ্যই নোটিফিকেশন, আমার যেটুকু আইডিয়া 25-এ কিন্তু নোটিফিকেশন আমরা পাবো, মানে পেতে হবে আমাদেরকে। বছরে 2বার নিয়েও টেট পাস কেউ বসে থাকবে না, কথাটা তো এমনি পর্ষদ সভাপতির নিজের কথা নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা বছর, 2 বছর অলরেডি পার হয়ে গেছে। আপনাদের অনুরোধ করব প্রত্যেককেই, আমরা খুব দ্রুত একটা কর্মসূচি নিয়ে আসছি, একটা মানে খুব ভালো কর্মসূচি নিয়ে আসছি। তো সেটা যদি কোনোভাবে হয়ে যায় তো একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু আমরা পাবো আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য। তো সেটাই এখন আমি বলতে পারছি না। এখন ওই ওবিসি মিটে গেলে কোনো সমস্যা থাকবে না নোটিফিকেশন আসতে। বারবার একটাই কথা বলি যে নোটিফিকেশন নিয়ে আসতে গেলে সরকারের সদিচ্ছা দরকার, কিন্তু যেভাবে যেখানেই যাচ্ছি, মানে যেখানেই আমাদের আধিকারিকরা শিক্ষামন্ত্রীর সাথে এই ধরে আমাদের 5-7 বার দেখা করা হয়ে গেছে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়ে। তো আমাদের যেভাবে চারিদিকে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের ঐক্যবদ্ধতা, আমরা আগামী দিনে এই জটিলতাগুলো মিটে গেলে, যেহেতু সামনে বিধানসভা ভোট, ভালো করে মাথায় রাখবেন, একটা বড় ভাইটাল পয়েন্ট, আমাদের স্বপ্ন পূরণের একটা ভালো জায়গা এটা। সামনে বিধানসভা ভোট, সবাই কিন্তু বিভিন্ন জেলায় ছুটবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবিগুলো কিন্তু তোলার একটা সঠিক প্ল্যাটফর্ম কিন্তু আমরা পাবো যে কোনো জায়গায়। কারণ আমরা শুধু নতুন টেট দিইনি, আমরা দীর্ঘ 5টা বছর পর টেট হয়েছিল রাজ্যে, সেই টেট উত্তীর্ণ আমরা। পূর্ব বর্ধমান থেকে শুরু করে, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে, 2 দিনাজপুর থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, শিলিগুড়ি দার্জিলিং থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, এদিকে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন আধিকারিক নেতা মন্ত্রীরা কিন্তু যাবে, এরপর যাওয়া শুরু হবে। যেহেতু নির্বাচন সামনে, 2026 সাল কিন্তু এসে গেল, নির্বাচন সামনে, কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, ঘন্টা কিন্তু বেজে গেছে। তো প্রত্যেকটা জায়গায় আমরা যাব আমাদের বঞ্চনার কথা তুলে ধরতে, আমাদের সে রাইট আছে। সুতরাং ভ্যাকান্সি কিন্তু বড় না দিলে আমরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে চলে যাব। কারণ অনেকের বয়স অলরেডি পেরিয়ে গেছে, ভ্যাকান্সি না দিলে তারা কিন্তু বেরোতে পারবে না। নতুন যারা কোয়ালিফাই করেছে, যারা করোনার সময় বা এই সময়কার উচ্চ মাধ্যমিক বা ডিএলএড করেছে, যথেষ্ট নাম্বার আছে, সে নিয়ে আমাদের কোনো মানে কোনো খারাপ লাগা বা কোনো সমস্যা নেই। কিন্তু ভ্যাকান্সির দিক যাতে সবাই বেরিয়ে যায়, যার 24 একাডেমিক সেও বেরিয়ে যাক, যার 30-32 একাডেমিক সেও বেরিয়ে যাক, এটা আমরা চাই, মনে প্রাণে চাই। ঐক্যমঞ্চ বরাবরই কোনোদিন ডিভাইডেশন চায় না, ঐক্যমঞ্চ কোনোদিন বিভেদ চায় না, ঐক্যমঞ্চ সমতা রাখতে চায়, সবাই পাক। সেই জায়গাটা তৈরি করতে সরকারের উপর প্রেশার করা হোক। কারণ আমরা বিরোধী কোনো সংগঠন নয়, আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয়, আমরা পুরোপুরি অরাজনৈতিক। আগামী দিনের শিক্ষক এবং উত্তীর্ণ হয়ে কিন্তু আমাদের যোগ্যতাটা আমরা পেয়েছি, যোগ্যতা অর্জন করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে সামনে যেহেতু বিধানসভা ভোট, অন্য সময় হলে ব্যাপারটা আলাদা ছিল। সরকার কিন্তু একটা নিয়োগ করবে, কিন্তু সেটা কত করবে, বেশি না হলে আমরা ছাড়ছি না, এটুকুই। নিয়োগ হবে, হ্যাঁ, গ্যাজেট 16 গ্যাজেটটা একটু চেঞ্জ হবে, এটা সঠিক খবর যিনি বলছেন, চন্দনদ্রিক স্যার যিনি বলছেন, হ্যাঁ ঠিকই।
6 মান্থ অত লাগবে না। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়োগটা চলে আসলে বিভিন্ন মানে যে সমস্যাগুলো আমাদের সামনে আসার কথা সেগুলো অনেকটাই কিন্তু মানে মানে অনেকটার থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। নিয়োগ যত দেরি হবে তত কিন্তু আইনি জটিলতা বিভিন্ন দিক থেকে, আর যা দেখতে পাচ্ছি এখন, হোক না হোক কিন্তু সবাই কোর্টে ছুটছে, সবাই। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা অলরেডি কোয়ালিফাই করে বসে আছে, এদের ভবিষ্যৎগুলোই তো, আমাদের ভবিষ্যৎগুলো নিয়েই তো আমরা খুব একটা চাপা টেনশনের মধ্যে আছি। বারবার আজকে পর্ষদ সভাপতি মহাশয়ের সাথে কতবার দেখা করেছি তার কোনো ঠিক নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়োগ হবে, এই যে আইনি জটিলতা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ওবিসি রিজার্ভেশন পলিসি মেনটেন না করে তো মানে নিয়োগ হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করার আছে আমাদের আর? একাডেমিক চেঞ্জ নিয়ে এখন কোনো কিছু বলা যাচ্ছে না কি হবে। একাডেমিক চেঞ্জ হলেও হতে পারে, যদিও এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো পর্ষদ নিজে সিদ্ধান্ত নেবে এই একাডেমিকের বিষয়টা। অনেকে তো ডেপুটেশন দিচ্ছে, দেখছিলাম একদিন। পথে থাকুন, সত্যি সময়টা খুব কঠিন, খুব কঠিন সময় এটা আমাদের কাছে, কঠিন সময় আমাদের কাছে এখন, খুব কঠিন সময়। এই সময়টা আমাদেরকে অতিক্রম করতে হবে, চোখে জলে কিছু করার নেই। অনেক ক্যান্ডিডেট যারা আছে, খুব পরিস্থিতি খুব বাজে, যেভাবে মেসেজ করে দেখলেও খারাপ লাগে, এগুলো ফিল করতে পারি, কারণ আমার বাড়ির পরিস্থিতিও খুব ভালো না। তো বয়সও চলে যাচ্ছে সবার হু হু করে। দেখুন, 2 বছর, সেই 2022-এর ডিসেম্বর মাস, সবাই কত পড়াশুনো করে এই উত্তীর্ণ হওয়ার পর একটা আশা জেগেছিল যে এবার হবে, এবং তারপর 2023-এর ফেব্রুয়ারি মাসের 10 তারিখে যে সাংবাদিক বৈঠক করে যে টেট পাস কেউ বসে থাকবে না, এবার থেকে বছরে 2বার নিয়োগ হবে। তো কথাগুলো শুনে কিন্তু আমাদের বাবা মায়েরাও কিন্তু খুব আনন্দ পেয়েছিল। আমরা যারা কোয়ালিফাই করেছিলাম খুব খুশি ছিলাম যে এবারে একটা ভালো কিছু হবে। তো তার পর একই রকম সমস্যা, এই হবে, এই কেসটা মিললে হবে, সেই কেসটা মিটে গেলে সামনের কেসটা মিললে হবে। তো এই রকম করে করে পিছনের দিকের কোনো না কোনো সমস্যার কারণে আজকে নতুনরা আমাদের ভুগতে হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সংঘবদ্ধতাটা আমাদের জরুরি। আর মুখ্যমন্ত্রীর, আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যদি আসে, সেই জায়গাটা আমরা তৈরি করতে পারছেন না, আমরা তৈরি করতে পারছি না। আজকে বিকাশ ভবনের সামনে যদি অবরুদ্ধ করতে পারতাম, আজকে বিকাশ ভবন বলুন, এপিসি ভবন বলুন, নবান্ন বলুন, মানুষের কল্যাণ সাধনের জন্য প্রত্যেকটা অফিস তৈরি আছে। শিক্ষা দপ্তর, এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট, কল্যাণ সাধনের জন্য শিক্ষার্থীদের। আজকে সরকারি স্কুলগুলোর অবস্থা, কোথাও টিচার আছে, কোথাও স্টুডেন্ট নেই, কোথাও স্টুডেন্ট আছে টিচার নেই, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। মানে প্রাইমারি স্কুলগুলোর অবস্থা এখন খুব খারাপ পরিস্থিতি জায়গায় দাঁড়িয়েছে। এই প্রত্যেক বছর কিন্তু একটা নিয়োগ হলে, কম বেশি প্রত্যেক বছর একটা ধারাবাহিক নিয়োগ হলে এই সমস্যার সম্মুখীন কিন্তু পড়তে হতো না। আর সবচেয়ে খারাপ লাগে যারা 1 নাম্বার, 2 নাম্বার বা 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেনি, তারাও কিন্তু বিভিন্ন আইনি পথে যাচ্ছে যে যদি 2-5টা নাম্বার পাই। কিন্তু এটা কিন্তু সবাই পাগলের মতো মরিয়া, যদি কোয়ালিফাই করতে আর 5টা নাম্বার পাই, এই 2টো নাম্বার পাই, তাহলে কোয়ালিফাইটা করতে পারবো। তো সবাই কিন্তু চায় এটা, যে কেউ, মানে আমরা যদি কোয়ালিফাই এরকম অবস্থায় থাকতাম আমাদেরও যেতে হতো। কিন্তু কি, বছরে বছরে যদি টেটটা হয়, বছরে বছরে যদি প্রাথমিক টেটগুলো নেওয়া হয়, তাহলে সুবিধা কি, সবাই কিন্তু এবার না হোক পরের বার হবে, একটু পড়াশুনো করি। কিন্তু একটা বছর টেট নিয়ে যদি 3-4 বছর পর পর টেট নেওয়া হয় বা নিয়োগ হয়, সেক্ষেত্রে সবাই কিন্তু চেষ্টা করবে যে এই নিয়োগটার মধ্যে যদি আসতে পারি, কারণ 4-5 বছর পর পর একটা নিয়োগ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবাই কিন্তু মরিয়া হয়ে থাকে। বছর বছর নিয়োগটা হলে, ধারাবাহিক নিয়োগটা হলে, ধারাবাহিক টেট হলে
সবাই কিন্তু একটা লিমিট, একটা ধারাবাহিক পড়াশোনাও করতে পারে, একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে যে এবারে হলো না সামনের বার হবে। তো সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা চেষ্টায় আছি যে কোনোভাবে যদি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে পারি। আর যেহেতু সামনে ভোট, কোথাও না কোথাও কিন্তু মাননীয় ম্যাডামের সাথে কিন্তু দেখা হবে, কোথাও না কোথাও কিন্তু আমরা দেখা করব। প্রত্যেক জেলার উত্তীর্ণদের বলবো কোথায় কিভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যাচ্ছেন, আমরা খবরাখবর দেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে দেখা করার চেষ্টা করব। আমাদের কাছ থেকে যেটুকু দরকার, আমাদের দাবিগুলো তুলে ধরার দরকার, কারণ আমরা বঞ্চনার শিকার, এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সামনে তুলে ধরতে হবে। এবারে আমরা যে জায়গায় যাদের বাড়ি, যে ডিস্ট্রিক্টে বাড়ি, সেখানে তো সবাই যাবেন, এই সামনে যেহেতু ভোট আসছে, তো সেখানে শান্তিপূর্ণভাবে আপনারা চেষ্টা করবেন দেখা করার এবং কথা বলার। আইনি জটিলতাটা, যেটা বড় জটিলতা তৈরি হয়ে আছে রিজার্ভেশন নিয়ে, সেটা সমস্যা মিটুক। আশা রাখছি খুব দ্রুত মিটবে। বিভিন্ন সংগঠন থেকে বিভিন্নভাবে ডেপুটেশন দিয়ে জানানো হচ্ছে যে এই জটিলতাটা না মিললে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা দপ্তরে যে কোনো একটা নিয়োগ করতে গেলে কিন্তু আগে রিজার্ভেশন পলিসি মেনটেন করতে হয়, একটা রোস্টার থাকে সবকিছুর। আমরা হয়তো আমাদের মতো বলে যাচ্ছি, তো বড় বড় আধিকারিক, বড় বড় আইএস অফিসাররা আছেন যারা কিন্তু এইগুলো নিয়ে নাড়াচাড়া করেন, লিগাল অফিসাররা আছেন। তো আশা রাখছি খুব দ্রুত মিটবে। তারপর সরকার পদক্ষেপ নেবে, কবে নোটিশ দেবে। তো আমাদের দিক থেকে যেটুকু করণীয়, আমরা কিন্তু লড়াই চালিয়ে যাব, আমাদের ধারাবাহিক আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাব। আমরা এর সাথে কোনোরূপ মানে লড়াইয়ের সাথে, আমাদের আন্দোলনের সাথে কোনোরূপ সমঝোতা আমরা করব না। নোটিশ কিন্তু 2025-এই আমরা পাবো, 2025-এর শেষের দিকেও যাবে না, তার আগেও নোটিশ পাওয়ার সম্ভাবনা আছে। যেটুকু কথা বিভিন্ন দপ্তরে বলেছে, এটা আমার নিজের কথা নয়। তো 2025-এর ওবিসি মামলাটা যদি দ্রুত মেটে, তাহলে খুব দ্রুত আমরা কিন্তু অন্তত একটা নোটিফিকেশন পাবো। এটুকু বিভিন্ন দপ্তর থেকে যেটুকু বলছেন সেটুকুই বুঝতে পারছি। তবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যে যে পদক্ষেপ বা যে যে কর্মসূচিগুলো নেওয়ার দরকার, সেটা কিন্তু আমরা নিচ্ছি এবং সামনের দিনেও নেব। ধারাবাহিক আন্দোলন চলবে। প্রত্যেককেই বলবো, বাড়িতে পড়ো আর রাস্তায় লড়ো। আমরা অনেকে বিভিন্ন ইন্টারভিউ ক্লাসে ভর্তি হয়েছেন বা পড়াশুনো করছেন, সাথে সাথে দেখবেন, একটা মাথায় রাখবেন ভালো করে, আমরা একটা অরাজনৈতিক সংগঠন, আমরা যদি রাজপথে নেমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যে দিদি আমাদের বিষয়টা ভাবুন, এই 10,000, 15,000, 20,000, 22,000 বা 25,000 ভ্যাকেন্সি দিলে কিন্তু আমরা পারবো না। আজকে পাশের রাজ্য বিহার এত নিয়োগ দিচ্ছে, অন্তত পক্ষে আমাদের 50,000 ভ্যাকেন্সি দেয়া হোক, আর টেট পাস বসে থাকবে না। তারপর আপনারা ধীরে ধীরে যা খুশি করুন, অন্তত একবার 50,000 ভ্যাকান্সি দিন। 2014 সালে এত ভ্যাকান্সি হয়েছে, যে টেটের বর্তমানে ওএমআরও নেই। আর 2000 একমাত্র টেট, 2022 টেট যার ওএমআর আছে, এবং যে টেটের কোনো এখনো কেউ কোনো কালি ছেটাতে পারেনি। তো সেই উত্তীর্ণরা অপেক্ষায় অপেক্ষায় 2 বছর অলরেডি পার হয়ে গেছে। আর 2017 সালের দীর্ঘ 5 বছর রাজ্যে কিন্তু নতুন করে টেট নোটিফিকেশন হয়নি। তো এই টোটাল 7টা বছর কোনো না কোনো অনেকের বয়স পেরিয়ে গেছে। তো একটা বড় ভ্যাকান্সি চাই, এই দাবিটা আপনারা প্রত্যেকটা জায়গা থেকে রাখুন। যোগ্যতা অর্জন করেছেন, বর্তমানে টেট কোয়ালিফাইড মানে তো বুঝতে পারছেন, যথেষ্ট টেট যেহেতু হচ্ছে না, বা কোশ্চেন দেখেও আপনারা বুঝতে পারছেন সামনের দিনে কেমন কোশ্চেন তৈরি হবে। তো টেট কোয়ালিফাই করে যারা আছেন, অনেক শুধুমাত্র ইন্টারভিউর অপেক্ষায় আছেন, পড়াশুনো করুন। যারা নতুন টেটের জন্য খাটাখাটনি করছেন, পড়াশুনো করুন। টেট হবে 2025-এ টেট হবে হয়তো খুব মাঝামাঝি বা তার পরপরই কিন্তু টেটের নতুন নোটিফিকেশন আসতে পারে, আসবে। যারা নতুন করে টেট কোয়ালিফাই মানে হতে চাইছেন, মানে টেট কোয়ালিফাই হননি যারা কোনো কারণে, পড়াশুনো জোর রাখুন। নোটিফিকেশন দিয়ে হয়তো নতুন টেট ঘোষণা হতে পারে।
এগুলো আমার নিজস্ব মতামত বা বিভিন্ন দপ্তরে গিয়ে যেটুকু হালকা পেয়েছি, তবে শেষ সিদ্ধান্ত, শেষ শিলমোহর কিন্তু আমাদের মাননীয়া সিএম ম্যাডাম নেবেন। এটা কিন্তু চিরসত্য কথা। এখন আপাতত আন্দোলন হচ্ছে না, একটা যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তো আমরা ছোটোখাটো 2-10 জন মিলে যদি কিছু করতে পারি সেটা করছি আমরা। আমাদের ডিপিএসসি গুলো প্রত্যেকটা জেলায় যান, ডিপিএসসিতে গেলে আপনারা যে ডেপুটেশন দেবেন সেই ডেপুটেশন কপিটা কিন্তু অলরেডি পর্ষদে চলে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা যে আমরা আছি, লাইনে আছি, আমরা আমাদের দিতে হবে, এটা কিন্তু ভালো। এক দিক থেকে কিন্তু এটা ভালো, একেবারে বসে না থেকে আপনারা ডিপিএসসিতে যান, 10 জন করে প্রত্যেকটা ডিপিএসসিতে যান, জেলায় জেলায়। ডিপিএসসিতে গিয়ে আমাদের কাছে প্যাড চান, তার মধ্যে সব লেখা আছে দাবিগুলো। ডিপিএসসিতে গিয়ে দিয়ে আসুন প্রত্যেকটা জেলায় জেলায়, যে আমাদের শূন্যপদটা আমাদের বেশি দিতে হবে, আমাদের নোটিফিকেশন কবে আসবে। আর শূন্যপদ কিন্তু ডিপিএসসি কিন্তু দেবে, এটা মাথায় রাখবেন। দেখুন, টেট পাস কত থাকতে পারে এটা বলা কঠিন। তো আরটিআই করে যেটুকু জেনেছিলাম আপনারা সবাই দেখেছেন, তো অত টেট পাস কিন্তু নেই। আরটিআই যে রিপোর্টটা আছে, টেট কোয়ালিফাইড মানে টেট পাস আছে, কিন্তু তার মধ্যে অনেকে আপার প্রাইমারি বেরিয়ে গেছে। 2022-এর যে টেট 22-এর যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানেও প্রচুর ক্যান্ডিডেট বেরিয়ে গেছে। তো বেশি টেট পাস আছে বলে তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, কারণ টেট পাস থাকলে তারা তো রাজপথে আসবে, দেখতে পাচ্ছি না তো। যে আরটিআই রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন ইন সার্ভিস হয়ে গেছে, অনেকে বিভিন্ন চাকরির ক্ষেত্রে ঢুকে গেছে। যাই হোক, অনেক কথা হলো, প্রত্যেকে ভালো থাকবেন আর শুভরাত্রি। পজিটিভ থাকুন। বিভিন্ন বিভ্রান্ত বিভিন্ন দিকে হচ্ছেন অনেকে, ইউটিউব দেখে বিভিন্নভাবে, তো বিভ্রান্ত হবেন না, পজিটিভ থাকুন। আর জেলায় যদি কিছু জানার প্রয়োজন হয় মেসেজ করবেন, যেটুকু জানি অবশ্যই সঠিকটা বলে বলে দেবো।